যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি অবশ্যই পার্টিকে সম্মান দেখিয়ে আমার নির্বাচন করব। কথা বলতে চাই এখন হচ্ছে সুনামগঞ্জ পৌরসভাকে নিয়ে। আপনারা জানেন স্থানীয় সরকার নির্বাচন খুব শীঘ্রই শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটা বর্তমান সরকার সেই কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং স্থানীয় পর্যায়ে যারা নির্বাচন করবেন তারাও ওইভাবে তাদেরকে সাজাচ্ছে। আমরা জনাব শেরগুল আহমদের কাছে আজকে জানতে চাইব উনি সুনামগঞ্জ পৌরসভা নিয়ে আসলে কিছু ভাবছেন কিনা। জনাব শেরগুল আপনাকে আমরা একে সোজা সাপটা প্রশ্ন করতে চাই যে আপনি অতীতে আরও দুইবার সুনামগঞ্জ পৌরসভায় নির্বাচন করেছেন। তৎকালীন সময়ে বিএনপি ক্ষমতার বাহিরে ছিল। আপনি বিএনপি দুর্দিনে নির্বাচন করেছেন, এখন বলা চলে বিএনপির সুদিন। এই সুদিনে আপনি আসলে সুনামগঞ্জ পৌরসভায় নির্বাচন করবেন কিনা, কিংবা এই পৌরসভা নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা? ধন্যবাদ। আসলে পৌর নির্বাচন এই বর্তমান যে নতুন সরকার, বিএনপি সরকার, তাদের প্রায়োরিটির মধ্যে প্রথমেই আছে। হয়তো বা এই বছর না হলেও আগামী বছরের প্রথম দিকে পৌর নির্বাচন হতে পারে। পৌর নির্বাচনটা আসলে নির্ভর করতেছে যে এখানে পার্টির অবস্থানটা কী হবে বা পার্টি কীভাবে তার প্রার্থী সিলেক্ট করবে। আমি যদ্দূর জেনেছি যে ত্যাগই যারা হ্যাঁ বিগত দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন দলের জন্য তাদেরকেই মূল্যায়ন করা হবে। আরও বিভিন্ন ক্যাটাগরি আছে, এগুলো তারা মূল্যায়ন করবে। আমি এই কথাটাই বলতে চাই, আমি যখন দুর্দিন ছিল বিএনপি তখন আমি দুইবার নির্বাচন করেছি, আপনারা নিশ্চয়ই জানেন, সুনামগঞ্জ পৌরসভায়। এখন আমি যদিও আমি প্রকাশ্যে এখনও বলি নাই যে আমি নির্বাচন করব কিনা। কারণটা হচ্ছে যে এটা যেহেতু পার্টি থেকে একটা সিলেকশন আসবে, পার্টি থেকে একটা সিলেকশন, যদিও দলীয় কোনো প্রতীক থাকছে না, কিন্তু একটা সিলেকশন আসবে, একটা সিগন্যাল আসবে। এই সিগন্যালের অপেক্ষায় আমি আছি। আমি প্রার্থী হওয়ার জন্য যে ধরনেরই প্রসেসিং থাকবে, প্রসেস মেনটেন করবো। আমি মেনটেন করে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি অবশ্যই পার্টিকে সম্মান দেখিয়ে আমার নির্বাচন করব। ধন্যবাদ। আপনি হচ্ছে পার্টির সিদ্ধান্ত অনুসারে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত। এখন আমরা একটু সংক্ষেপে জানতে চাই সুনামগঞ্জ পৌরসভাকে নিয়ে আপনার ভাবনা কি। আসলে একটু উল্লেখ করে বলি, সুনামগঞ্জ পৌরসভার গ্রেট প্রবলেম ইলেকট্রিসিটি, গ্রেট প্রবলেম হচ্ছে জলাবদ্ধতা। এই দুইটা বিষয় নিয়ে আপনি আসলে আরেকটা প্রবলেম নতুন করে যুক্ত হয়েছে, কিছুদিন পরপরই আসলে সুনামগঞ্জবাসী সুনামগঞ্জের সাপ্লাই পানি থেকে বঞ্চিত হন। এই বিষয়গুলো নিয়ে আপনার ভাবনা কি? ইদানিংকালে আসলে যে প্রবলেমগুলো ক্রিয়েট হতেছে তার কারণটা হচ্ছে এখন যিনি পৌরসভা চালাচ্ছেন উনি তো আসলে আমাদের জনপ্রতিনিধি না, উনি বাড়তি দায়িত্ব পালন করতেছেন। উনি একজন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা। উনার কাজ, সরকারি কাজ সাইরা তারপরে উনি এখানে সময় দিতেছেন। এবং এখানে আমাদের ওয়ার্ড ভিত্তিক কোনো কাউন্সিলর নাই, প্রতিনিধি নাই। যে যে সমস্যাগুলো আমাদের তৃণমূল থেকে আসে এগুলো তো উনি পাইতেছে না, টাইম টু টাইম কোনো খবর পাইতেছে না, বা উনি কীভাবে স্টেপ নিবে বা কীভাবে নিবে এটা উদ্যোগ পাচ্ছেন। হ্যাঁ, ওনার ধারণার বাইরে। এটা পারবেনও না উনি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচিত কোনো মেয়র প্রতিনিধি না আসা পর্যন্ত এটা সম্ভব না। আর ইলেকট্রিসিটি ড্রেনেজ যে সিস্টেমটা, এটা বিগত দিনে যে বাস্তবায়ন হয়েছে, বিভিন্ন ড্রেন বাস্তবায়িত হয়েছে, এইগুলোর মধ্যে কিছু পরিকল্পনার মধ্যে আমি মনে করি অনেক ত্রুটি আছে। এখন যে জায়গায় আমার 10 ফুট ড্রেন হওয়ার কথা, এখানে যদি 2 ফুট হয় তাহলে এই ড্রেন তো কাজ করবে না। একটা কাজ আমার করতে গেলে আমার দেখতে হবে এটা সাস্টেইনেবিলিটি কতটুকু। সাস্টেইনেবিলিটি যদি না থাকে, টেকসই একটা উন্নয়ন যাকে বলে, যে আমি করব একটা 10 বছরের জন্য না, আমি করবো 100 বছরের মাথায়। 100 বছর করব। আমি যে টাকা আসবে, বরাদ্দ আসবে, এই টাকা দিয়ে যদি আমার 10 কিলোমিটার না করে আমি 2 কিলোমিটার করব, তা টেকসই কাজ করবো। আমার ভাবনাটা হচ্ছে এটাই, যে আমাদের এই অঞ্চলটা হচ্ছে একটা নিম্নাঞ্চল, হাওর অঞ্চল। এইখানে কাজ করতে গেলে টেকসই কাজ করতে হবে। আমি যে বরাদ্দটা পাবো, এই বরাদ্দ দিয়ে আমার যতটুকু টেকসই কাজ করা যায় অতটুকু করবো। পরবর্তীতে বরাদ্দ আসলে এটার সাথে আমি আবার এটা যুক্ত করবো। যে কাজটাই হবে এটা একটা সাস্টেইনেবিলিটি থাকতে হবে, নতুবা এই যে টাকার অপচয় মনে করি। একটা ড্রেন আমি করলাম 2 কোটি টাকা খরচ করে, কিন্তু এই ড্রেন 2 বছর পরে এটা কাজ করলো না, আমার এটা অপচয় হলো না। একই সাথে আরেকটি বিষয় এখানে যুক্ত করি, সুনামগঞ্জের 5টি খাল, এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।
হাইকোর্ট পর্যন্ত রুল জারি করতে হয়েছে, তারপরে এটা নিয়ে কাজও শুরু হয়েছিল, কিছু জায়গা উদ্ধার করার পরে এখন আবার আগের মতোই হয়ে গেছে। এইগুলা নিয়ে আপনার মানে কোনো আলাদা কোনো ভাবনা আছে? জায়গা যেগুলো অবৈধভাবে দখল ছিল হ্যাঁ, এগুলো হ্যাঁ, 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 হ্যাঁ। এইগুলো তো আসলে ওই যে বললাম না, আমাদের যে ট্রানজিশন পিরিয়ডটা, আমাদের সরকার 24 সালে নির্বাচন হয়েছিল, আমাদের যে আগস্টে যে এটা হলো, 5 আগস্ট জুলাই অভ্যুত্থান। অভ্যুত্থানের পরে আসলে একটা এলোমেলো অবস্থা ছিল। এই এলোমেলো অবস্থার মধ্যে এই গেল কিছুদিন আগে মাত্র সরকার গঠিত হয়েছে। এই জায়গা উদ্ধারের পরে গতকালকেও পার্লামেন্টে আলোচনা হচ্ছে জায়গা সরকারি জায়গা উদ্ধারের বিষয়ে। এটা জিরো টলারেন্স থাকবে। এবং এবং সরকার আমাদের- প্রধান তো ইতিমধ্যে খাল খননের একটা উদ্যোগও নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি জিরো টলারেন্স থাকবে। তার কারণটা হচ্ছে এই যে একটা নতুন আইন হয়েছে 2023 সালে, যে ভূমি প্রতিরোধ এবং অপরাধ দমন আইন। এই আইনের মধ্যে সরকারি জায়গা কীভাবে উদ্ধার করা যায় সহজ একটা দেওয়া আছে, আইন দেওয়া আছে। এইগুলাকে অ্যাপ্লাই করে কীভাবে সরকারি জায়গা উদ্ধার করা যায় সেটার বিষয়ে ডিসি প্রতিটা জেলাতে ডিসির কাছে আসতেছে, নির্দেশনা আসবে, শীঘ্রই আসবে এবং এটা অদূর ভবিষ্যতে এটা থাকবে না, এই প্রবলেমটা থাকবে না। চমৎকার আমরা আলোচনা শুনছিলাম। আর হচ্ছে আলোচনা আমরা খুব বেশি বাড়াবো না, আমরা একটু সংক্ষেপে জনাব শেরগুল আহমদের কাছ থেকে জানতে চাইব সুনামগঞ্জ পৌরসভার পৌর ভোটারদের কাছে। আমরা আরও নিশ্চয়ই আলোচনা করব পরবর্তী সময়ে, নির্বাচন অনেক দূরে আরও আলোচনা হবে, কিন্তু আজকে একটা ওনার মেসেজ জানতে চাই, মানে আপনার কোনো মেসেজ আছে কিনা সুনামগঞ্জ পৌরবাসীকে আপনি বলতে চান? পৌরবাসীকে আমার মেসেজটা হচ্ছে এটাই যে আমরা বিগত দিনেও আমরা কি করেছি না করেছি সেটা আমরা জানি না, তবে আগামীতে যারা নেতৃত্বে আসবে ভোটারদেরকে আমার একটা অনুরোধ থাকবে, যারা যোগ্য প্রার্থী, যারা কাজ করতে পারবে, হ্যাঁ, তাদেরকে যেন ওনাদের যে ভোটের যে আমানতটা সমঝায় দেন। একটা ভোট হচ্ছে একটা মানুষের আমানত, সেই আমানতটা আমি এমন এক জায়গায় রাখবো যে জায়গায় একটা নিশ্চয়তা থাকবে বা এটা নিরাপদ থাকবে। আমার ভোটারের কাছে এই ইয়েটাই থাকবে যে যোগ্য প্রার্থী নির্বাচন করেন, যোগ্য প্রার্থী নির্বাচিত করলে দেশের উন্নয়ন হবে, স্থানীয়ভাবে উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে। ধন্যবাদ। আপনার ভোট হোক আপনার উন্নয়নের চাবিকাঠি। আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ জনাব শেরগুল আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যারা এতক্ষণ শুনছিলেন তাদের সকলকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমরা যুক্ত হব আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।